যুগের কঠিন সময় পার করতেছে হামাস গাজাতে। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তার আগে অনেকেই জানতে চেয়েছিলেন হামাস কেন ইসরায়েলে আক্রমণ করে, যেটা 7ই অক্টোবর। এটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন, আবার অনেকে নেগেটিভলি মনে করেন। তো এই বিষয়টা নিয়েই, দুটো বিষয় নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। একটা হচ্ছে হামাস কেন আক্রমণ করে, এটা জানার আগে আপনাদেরকে 2023 সালে আরব বিশ্বে ইসরায়েল, আমেরিকা এবং আরব বিশ্বের দেশগুলোর মধ্যে কি হয়েছিল সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানতে হবে। তখনকার গণমাধ্যমগুলোতে কি ঘটতেছিল। তো আপনার হচ্ছে গিয়ে এখানে দেখেন, সেপ্টেম্বরে একটা রিপোর্ট আসে, যেটা হচ্ছে মোহাম্মদ বিন সালমান সে ঘোষণা দেয় তার দেশ সৌদি আরবিয়া আপনার আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সাথে কয়েক ধাপে আলোচনা করে আপনার হচ্ছে গিয়ে তাদের সাথে নর্মালাইজেশন, অর্থাৎ সম্পর্ক তাদেরকে স্বীকৃতির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিককরণের পর্যায়ে মানে রয়েছে, শেষ পর্যায়ে রয়েছে। মোটামুটি তারা কয়েকদিনের মধ্যেই হয়েছে, এটা আপনার জানাবে। Well, there is approach from President Biden administration to get to that point. For us, the Palestinian issue is very important. We need to solve that part, and we have a good negotiations continue till now. We gotta see where it will go. We hope that it will reach a place that it will ease the life of the Palestinians and get Israel back, as a player in Middle East. There were reports that you had suspended talks. No, that's not true. Not true. So you think, if you were to characterize it, are you close? Every day we get closer. এটা হচ্ছে মোহাম্মদ বিন সালমানের কথা। তারপরে আসেন আরেকটা আপনাদেরকে এই ভিডিও দেখাই। এই এই লোকের ভাষণটা দেখেন যে কি বলে। So to everybody in Israel, you could have no better partner in destroying radical Islam than Saudi Arabia. October 7th was designed to stop normalization. It was a matter of days, not months or weeks, in October of 2023 that we were going to announce the biggest deal in 1,000 years. A treaty for Saudi Arabia passed by the United States Senate, recognition of Israel with an end game for the Palestinians that Israel could live with and the Arabs would accept. October the 7th was designed to stop that. The Arabs, through Saudi Arabia, have told me that they would recognize Israel. Saudi Arabia would, if they get two things: a defense agreement with the United States, which requires 67 votes. Two, he and every other Arab leader has to deliver a dignified solution to the Palestinian issue, or they will not last. Arab leaderships at the UAE and Saudi Arabia have the same view of radical Islam as Israel does. We want no part of it. We reject them. Women are working in Saudi Arabia. They're driving in Saudi Arabia. Then go to dinner by themselves. They're going to spend $1 trillion in Saudi Arabia modernizing their economy, becoming the leader of the world for AI. Hamas prevents that from happening. So to everybody in Israel, you could have no better partner in destroying radical Islam than Saudi Arabia. And taught from the time that এখানে সে বলতেছে ইসলামিক সন্ত্রাসীদেরকে, মানে ইসলামিক যারা হচ্ছে আমেরিকা ইসরায়েল বিরোধী করে তারাই হচ্ছে ইসলামিক সন্ত্রাসী। তো ইসলামিক সন্ত্রাসীদের বিরোধিতা, তাদেরকে ধ্বংস করতে সৌদি আরবের চাইতে ভালো বন্ধু আর তাদের নেই, কেউ হতে পারে না। তো এটাই হচ্ছে তাদের ভাষ্য। এবং কি হচ্ছে এই যে তাদের একটা মাস্টার প্ল্যান ছিল, এই প্ল্যানটা আমি আপনাদেরকে বিস্তারিত বলি। কেন সৌদি আরব হঠাৎ এই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের জন্য অস্থির হয়ে উঠেছিল 2023 সালে। তো এটা হচ্ছে মূলত ইসরায়েল একটা প্রস্তাব রাখে। এটা হচ্ছে আপনার গাজার, যে আমরা যে ফিলিস্তিনটা জানি সেটা একটা দেশ হিসেবে জানি, আর ইসরায়েল একটা দেশ, যদিও ইসরায়েল হচ্ছে আপনার জোর জুলুম করে এই দেশটা আপনার দখল করে রেখেছে, তারপরে এটা দেশ হিসেবে জানে। এখন তারা এমন একটা আপনার হচ্ছে গিয়ে প্ল্যান নিয়েছিল, মাস্টার প্ল্যান, যেটা হচ্ছে আপনার পুরো এই অঞ্চলটাকে হচ্ছে ইসরায়েল দেশ হিসেবে থাকবে এবং গাজা, ফিলিস্তিন এই জায়গাগুলো হবে তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল। যেমনটা কাশ্মীর হয় আপনার হচ্ছে গিয়ে, কাশ্মীরের যে অঞ্চলটা এটা কিন্তু এখন স্বায়ত্তশাসিত অঞ্চল। ওই রকম টাইপের তারা ফিলিস্তিনকে আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃতি দিবে না। তারা হচ্ছে ইসরায়েলের মধ্যেই এটা হচ্ছে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে, এই ফিলিস্তিন, গাজা এই অঞ্চলগুলা। কিন্তু দেশ থাকবে, তাদের দেশ থাকবে ইসরায়েল। তো এই যে স্বায়ত্তশাসিত অঞ্চলটা, এটার দায়িত্বটা কে পাবে? এটার দায়িত্বটাই মূলত মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ পাওয়ার কথা ছিল। তার মধ্যে আপনারা জানেন এখানে সৌদি আরব থাকতে পারে,
বা আরব আমিরাত থাকতে পারে। এই ধরনের দেশগুলোই হচ্ছে এই স্বায়ত্তশাসিত অঞ্চলের তারা হচ্ছে নীতি নির্ধারক থাকবে। এখন ইসরায়েল কি করবে, সরাসরি হচ্ছে এদের সাথে আলোচনা করবে যে গাজায় কি হবে, এই ফিলিস্তিনে কি হবে। ওইটা ফিলিস্তিনের যে সরকার বা মোহাম্মদ আব্বাস যে সরকার আছে বা অন্যান্য যে নেতা আছে, রাজনৈতিক দল আছে, তাদের আর কোনো ভ্যালু থাকবে না। মূলত এর মাধ্যমে হচ্ছে ফিলিস্তিনটা পুরোপুরি আপনার দেশ থেকে বাদ হয়ে এটা একটা অঞ্চলে চলে যাবে, যার কোনো অস্তিত্ব আর থাকবে না। এমনিতেই আপনার হচ্ছে কাগজ কলমে তারা এটার কোনো অস্তিত্ব রাখে না। আপনি গুগলে আপনার হচ্ছে ফিলিস্তিন নাম দিয়ে পাবেন না, এটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক পাবেন আর হচ্ছে গাজা পাবেন, কিন্তু দেশ দেখাবে ইসরায়েল। তো এটাই হচ্ছে মূলত তাদের মাস্টার প্ল্যানটা ছিল, যার কারণেই এই যে আপনার এই ভাষণটা দেখলেন এবং কি মোহাম্মদ বিন সালমানের যে বক্তব্যগুলো শুনলেন, তো মূলত এরা এই সময়টা খুবই মানে তাড়াহুড়ো করে এই ধরনের একটা কিছু করতে গিয়েছিল, যার ফলে হচ্ছে হামাস এই প্রস্তাবটা আপনার ব্যর্থ করার জন্য এবং কি হচ্ছে আপনার মানুষের দৃষ্টি, পুরো বিশ্বের দৃষ্টি আপনার গাজা ফিলিস্তিনের উপর আনার জন্যই তারা, এবং কি হচ্ছে তার থেকে বড় বিষয়টা হচ্ছে তাদের যে জিম্মিগুলা ছিল, তাদের যে নেতারা হচ্ছে ইসরায়েলের হাতে বন্দী ছিল, তারা ওই জিম্মির বিনিময়ে হচ্ছে তাদের নেতাদেরকে ছাড়ানোর জন্য এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য মূলত ইসরায়েলে আক্রমণটা চালায়। ইসরায়েলে আক্রমণ চালানোর পরপরই হামাস নেতা ইসমাইল হানিয়া এবং ইয়াহিয়া সিনওয়ার ওনারা অনেকগুলো বক্তব্যই ক্লিয়ার করেছিলেন কেন তারা এই আক্রমণগুলো করে। তারপরেও আপনার যদি মোহাম্মদ দাইফের একটা বক্তব্য শুনুন, মোহাম্মদ দাইফ কে সেটা জানতে হলে আপনাদেরকে নেটে সার্চ করে দেখতে হবে। তিনি একজন হামাস কমান্ডার ছিলেন এবং তাকে ধরার জন্য ইসরায়েলের গোয়েন্দা থেকে শুরু করে সকল ক্ষেত্র ব্যর্থ ছিল। তিনি এতটাই দুর্দর্শ একজন কমান্ডার ছিলেন। তো এই হামলার পরপরই তিনি আপনার হচ্ছে গিয়ে বলেন যে পৃথিবীর বুকে সর্বশেষ দখলদারিত্বের অবসান ঘটানোর জন্যই এই হামলা, আর এটাই সে মহাযুদ্ধের দিন। তিনি এই শুধু এই কথাটাই বলেন। তাহলে আপনারা বুঝে নেন যে কেন তারা হামলাগুলো করেছে বা কেন তারা বাধ্য ছিল। এখন অনেকে বলবেন এটা তো তাদের অন্যায় ছিল। আপনারা জানেন 2012 সালে 7 সালে আপনার হচ্ছে গিয়ে ফিলিস্তিন এই গাজায় সরাসরি ইসরায়েল বিমান হামলা চালায় এবং কি হচ্ছে মিলিটারি আপনার গ্রাউন্ড অ্যাটাক চালায়। তো এর আগে বহুবার ইসরায়েল গাজায় ফিলিস্তিনে সরাসরি হামলা চালায়, কিন্তু ওইগুলা কিছু না। যখন হামাস আক্রমণ করছে তখন এটা হয়ে গেছে দোষ। তো এই হচ্ছে বর্তমানে অনেকের না জানার ঘাটতির কারণে এই বিষয়টা। এটা গেল হচ্ছে আপনার যে হামাস কেন আক্রমণ করছে সেই বিষয়ে আমি ছোট করে আপনাদেরকে বলেছি, যদিও এটা অনেক বিশাল, এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এবার আসেন গাজায় কেন হামাস হচ্ছে কঠিন সময় পার করতেছে। আপনারা এই কয়েকদিনের নিউজগুলোতে দেখলে দেখবেন যে কিভাবে হচ্ছে গিয়ে আপনার গাজায় যখন মানুষ অনাহারে আহ, খিদার যন্ত্রণায় তারা হচ্ছে কাতরাচ্ছে এবং কি খাদ্য আনার জন্য হচ্ছে বিভিন্ন ত্রাণ যে বিতরণ কেন্দ্রগুলোতে যাচ্ছে, সেখানে গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই গুলিটা কে করতেছে? কিছু সন্ত্রাসী গোষ্ঠী আপনার হচ্ছে তাদেরকে হচ্ছে নিয়োগ দিয়েছে গাজায় ত্রাণগুলা হচ্ছে দেখভাল করার জন্য। মানে তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক মাধ্যমকে তারা বোঝায় হচ্ছে হামাস নাকি ত্রাণ চুরি করে, যার জন্য এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। এরা কারা? এরা হচ্ছে ইয়াসির আবু শাবাব। এটা হচ্ছে পপুলার ফোর্স, এটা হচ্ছে একটা জঙ্গি সংগঠন, আইএস মদতপুষ্ট। আর এটা থেকেই হচ্ছে এই সংগঠনটাকেই হচ্ছে এখন বর্তমানে নেতানিয়াহু ডিরেক্টলি সরাসরি হচ্ছে অর্থায়ন করতেছে এবং অস্ত্র দিচ্ছে। এরা হচ্ছে একে তো ক্ষুধার্ত মানুষদেরকে গুলি করতেছে, তার উপরে হচ্ছে কি আপনার হামাসের উল্টা আপনার হামলা করতেছে হামাসের উপরে। তো একদিক দিয়ে তো আইডিএফ আছে, ইসরায়েলি সেনাবাহিনী, অন্যদিকে এখন এই ধরনের কিছু সশস্ত্র গোষ্ঠী আপনার হচ্ছে গিয়ে এই হামাসের বিরুদ্ধে, হামাসের বিপক্ষে লড়তেছে গাজার মধ্যে। যার কারণে এখন সব দিক থেকে এবং কি নেতা শূন্য, সব দিক থেকে এই নেতা শূন্য হামাস মোটামুটি কোণঠাসার মধ্যেই আছে। এই হলো বর্তমান তাদের পরিস্থিতি। আর আইএস যে বারাক ওবামা সৃষ্টি করছে এবং কি এই আইএসকে যে ওরা ফান্ডিং করে, এটা বুঝতে হলে আপনাকে আর বেশি দূর যেতে হবে না। আপনি নেতানিয়াহুর এই বক্তব্যটা দেখেন, সে কি বলতেছে। সে গাজায় যে জঙ্গি সংগঠনগুলো আছে এগুলা থেকে সে প্রকাশ্যে বলতেছে যে সে ওখানে ফান্ডিং করে, তার দেশ সেখানে অর্থায়ন করতেছে। ליברמן פרסם מידע ביטחוני סודי לצרכים פוליטיים, התייחסותך? טוב, זה חמור מאוד. כי מה ליברמן הדליף? מה הוא הדליף ופרסם? שבצד גורמי הביטחון אנחנו הפעלנו חמולות בעזה שמתנגדות לחמאס.
מה רע בזה? זה רק טוב, רק מציל חיים של חיילי צה"ל. והפרסום של זה עושה טוב רק לחמאס. אבל לליברמן לא אכפת. אתה חושב שיחקרו את זה? אני לא ההדלפה אבל אם אתה רואה את העבריינית מה הזאת? שהם עשו עם הבילד, אז אולי כן. ברור, כי קטר נפל, אז חוזרים לבילד. מחפשים משהו שיהיה... הדיפ סטייט, זה... שאלה ראש הממשלה, אף אחד לא מתרשם מזה, מבינים כולם, זה הכל פוליטי. כמו שאמרתי, רואים לכם. שאלה ראש הממשלה, המסמך שיצא בבילד פגע בביטחון המדינה כמו שטוענים? לא פגע בכלל, וחשף את המטרות והשיטות של החמאס. אבל, אז זה יחקרו, ושמים במעצר וכו'. בהדלפה הזאת, מתוך ועדת משנה של ועדת חוץ וביטחון, אתה חושב שיחקרו את זה? מה אני אתה לא אומר? חושב. לצערי לא. מה, אתה רוצה להגיד שיש פה אכיפה בררנית? יש פה אכיפה בררנית עמוקה מאוד. קשה להעמיד. קשה להעמיד. תודה בכל ראש אופן, הממשלה. אני אומר לך, שים את זה רגע בצד, תהנה ממה שיש פה. תראה את המדבר הפורח. נהדר. סומכים עליך ראש הממשלה. এই হচ্ছে বর্তমানে অবস্থা। যাই হোক, তারপরেও আমাদের প্রতিরোধ যোদ্ধারা আছে, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে। বিজয় হচ্ছে আল্লাহর হাতে। তারা হচ্ছে যা নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করতেছে, এটাই হচ্ছে কথা।